হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ দাস। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বের স্টুডেন্ট শুধুমাত্র তাদের জন্য। তো এই বিষয়গুলো আসলে আমার মনের প্রশ্ন না, তোমাদেরই মনের প্রশ্ন। তোমরা কমেন্ট সেকশনে যে প্রশ্নগুলো জানিয়েছিলে সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি। এছাড়াও তোমার মনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্ত তোমাদের মনের প্রশ্ন নিয়ে আমরা নতুন কোনো ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এছাড়াও তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য কিন্তু সবার আগে জানতে পারবে। এছাড়াও তোমার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে দিতে পারো যেন তারাও সকল আপডেট তথ্য জানতে পারে। তো চলে আসি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের এই যে প্রশ্নগুলো আমি লিখেছি, যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এন্ড অফিস অ্যাপ্লিকেশনের প্রশ্নটা কেমন হবে, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আসলে কবে শুরু হবে, প্রথম পর্বে সবগুলো বইয়ের কত অধ্যায় পড়তে হবে, এবং কোন মাসে ম্যাসে উঠলে ভালো হবে, এবং প্রথম পর্বে উপবৃত্তির কাগজ কিভাবে পূরণ করবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবে। প্রথমে আসি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং অফিস অ্যাপ্লিকেশনের প্রশ্নটা কেমন হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অন্য যে কোনো পর্বের স্টুডেন্টরা শুনলে হয়তো হাস্যকর মনে করতে পারে, কিন্তু যারা আসলে প্রথম পর্বে ভর্তি হয়, যেমন অন্য কোনো পর্বের স্টুডেন্ট যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরাও কিন্তু প্রথমে জানতা না যে আসলে এগুলা কেমন কি হবে, এখানে আসার পরে জানতে পেরেছো। বিষয়টা হচ্ছে এই দুইটা সাবজেক্ট হচ্ছে আমাদের ফুল প্র্যাকটিক্যাল, অর্থাৎ এখানে কিন্তু সবগুলো প্র্যাকটিক্যাল মার্কস, অর্থাৎ এটার কোনো ফাইনাল এক্সাম হবে না। ফাইনাল এক্সাম এটার হবে না, এটার কোনো প্রকার ফাইনাল এক্সাম হবে না। সম্পূর্ণটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল থিওরি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আর প্র্যাকটিক্যাল ফাইনাল, অর্থাৎ এটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিসি প্লাস পিএফ, দুইটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ একটা কন্টিনিউয়াস প্রতিদিন ক্লাসে যেখানে তোমার কাজগুলো নিবে সেখান থেকে তোমার একটা মার্কিং আসবে, প্লাস হচ্ছে তোমার একদম সেমিস্টার ফাইনালে যে তোমার একটা ফাইনাল পরীক্ষা হবে সেখানে কিছু মার্কস আসবে, টোটাল মিলিয়ে মার্কস হয় যোগ হবে আর কি। এখন এইসব বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও বা কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এরপরে আসো ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে কবে। তো ওরিয়েন্টেশন ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের যেহেতু বলেই দিয়েছে জানুয়ারির 26 তারিখে তোমাদের ক্লাস শুরু হবে, জানুয়ারির 26 তারিখে, অর্থাৎ জানুয়ারির 26 তারিখে যদি ক্লাস শুরু হওয়ার কথা থাকে, এটা আসলে পলিটেকনিকের উপরে ডিপেন্ড করে কোন পলিটেকনিক তোমাদের কিভাবে আসলে গ্রহণ করবে। তো আশা করছি অনেক বছর পরে একটা ধুমধামাক্কা আয়োজন হতে পারে এবার। আগে কিন্তু যে সিস্টেমটা, যেরকম যশোর পলিটেকনিক এর যে সিস্টেমটা ছিল আগে, প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে অনুষ্ঠান হতো, অর্থাৎ প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের ছোট ভাইদের আলাদা করে বরণ করে নিত, বড় ভাইদের আলাদাভাবে বিদায় দিত। এটা পলিটেকনিকের উপরে ডিপেন্ড করে। এখন এই ক্লাসটা কলেজ কর্তৃপক্ষ কি করে, সবগুলো ডিপার্টমেন্টকে একদিনে দাওয়াত করে তোমাদের যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে আসলে সকলের সাথে পরিচয় পর্ব এবং তোমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু কথাবার্তা কিন্তু তারা বলে। তো এইভাবেই আসলে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয় এবং পরের দিন থেকে আসলে ক্লাস শুরু হয়ে যায়। এরপরে আসো প্রথম পর্বে সবগুলো বইয়ের কত অধ্যায় পড়তে হবে। এটা এখনো অনেকে জানো না যে আসলে তোমাদের কতগুলো অধ্যায় করে প্রথম পর্বে পড়া লাগবে। তো অনেকে মনে করছো যে এত বড় বই, আসলে এই বইয়ের সবগুলো অধ্যায় কিভাবে শেষ করব। তো এটা আসলে খুব একটা বেশি কঠিন কিছু না, কারণ এখানে আমাদের নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো পড়লে হয়ে যায়। যেরকম ম্যাথমেটিক্স 1, তো তুমি দেখেই থাকবে, যদি আমার চ্যানেলে পুরাতন হয়ে থাকো তাহলে দেখেই থাকবে আমার ম্যাথমেটিক্স 1 প্লেলিস্টে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। তুমি যদি ওই ভিডিওগুলোই কমপ্লিট করো তাহলে আশা করা যায় তোমার আর কোনো কিছুই পড়া লাগবে না, ওখান থেকে প্রায় 90% প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। এরপরে আসো যে কোন মাসে ম্যাথে উঠলে ভালো হবে। তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে আমি কোন মাসে ম্যাথে উঠলে ভালো হবে। দেখো এখানে তোমার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে জড়িত, সেটা হচ্ছে তুমি যদি এখন ম্যাথে ওঠো, মানে একটা কথা প্রবাদে আছে যে তুমি তোমার গন্তব্যে যদি একদিন আগে পৌঁছে যাও, মানে দেখা যাচ্ছে তোমার কোনো একটা জায়গায় কলকাতায় আমি একটা বিয়ের অনুষ্ঠান ধরলাম, একটা বিয়ের অনুষ্ঠান আগামীকাল, তো এখন তুমি পৌঁছে গেলে আজকে, আগামীকাল একটা অনুষ্ঠান আছে, আজকে পৌঁছে গেলে, তাহলে তুমি সেখানে থেকে কিছুটা রেস্ট করে তাদের বাড়ির কাজেও কিছু হেল্প করতে পারলে, হেল্প করে পরবর্তীতে পার্টিতে তুমি রিল্যাক্স মুডে অংশগ্রহণ করলে। কিন্তু যদি তুমি বিয়েতে যখন খাওয়া দাওয়া শুরু হয়েছে তখন যাও,
তাহলে গিয়ে নাকে মুখে খেয়ে দেয় আবার চলে আসলে। তো বিষয়টা এরকমই। তো তোমরা যদি চাও দেখা যাচ্ছে আগামী মাস থেকে উঠতে পারো, অথবা চাইলে রানিং মাস থেকেও উঠতে পারো, এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। তবে একটা কথা বলবো যে যত দ্রুত সম্ভব ম্যাচে উঠে সেই এলাকার, কারণ পরিবেশ পরিস্থিতিটা বুঝে নিয়ে, কারণ সবার বাড়ি কিন্তু কলেজের কাছে না, ম্যাক্সিমাম বলা যায় প্রায় 97% স্টুডেন্টের বাড়ি কিন্তু অনেক দূরে। তো যাদের বাড়ি দূরে আছে তোমাদের বলবো যে হয় ডিসেম্বর, ওই রানিং ডিসেম্বরে অথবা জানুয়ারিতে উঠে যাও, তাহলে আগে পরিবেশটা সম্পূর্ণ বুঝে যাবে, সিলেবাস গুলো নিয়ে নাড়াচাড়া করলে একটু অভিজ্ঞতা হবে। তার কারণ কিন্তু এখন যেমন তোমরা অধীর আগ্রহে বসে আছো যে কবে চান্স হবে, কবে ক্লাস হবে, তো ক্লাস যখন শুরু হবে তখন অধীর আগ্রহে বসে থাকবে যে কবে আমার পরীক্ষাটা শেষ হবে, কারণ তখন কিন্তু পরীক্ষার পর পরীক্ষা চলতেই থাকবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের মনে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। এরপরে আসো প্রথম পর্বে উপবৃত্তির কাগজ কিভাবে পূরণ করবে। তো এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। আসলে প্রথম পর্বে তোমরা যারা উপবৃত্তির জন্য সিলেক্টেড হবে, এটা আসলে তোমরা এসএসসি তে যে উপবৃত্তি পাইতা সেখান থেকে আসলে অটোমেটিক মেধা তালিকার মাধ্যমে কিন্তু তোমরা উপবৃত্তিটা পেয়ে যাবে, একদম অটোমেটিক। আর আসলে পলিটেকনিকে তোমার প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয়। এখন যদি তোমরা এই স্লটে উপবৃত্তি না পাও বা এরকম কিছু হয়ে থাকে যে কোনো তথ্য ঘাটতির পূরণে তোমরা উপবৃত্তিটা পাও নাই, তাহলে টেনশন করার কোনো কারণ নেই। তোমরা যখন কলেজে আসবে তখন আমাদের যখন আবার নোটিশ দেবে তখন তোমরা তোমাদের ফর্ম গুলো ফিল আপ করে কিন্তু জমা দিবে। তো যখন ফর্ম গুলো ফিল আপ করে জমা দিবে তারপরে যখন নির্দিষ্ট যে সময় আসবে সেই সময়ে কিন্তু তোমাদের উপবৃত্তিটা দিয়ে দেওয়া হবে। এখন অনেকে মনে করছে যে এই উপবৃত্তির পরিমাণ কত টাকা, কত মাস পর পর পাবো, এইসব জিনিসও কিন্তু অনেকের মনের প্রশ্ন আছে। তো এই উপবৃত্তির পরিমাণটা আগে ছিল 4000, তবে আমি বেশ কিছুদিন আগে একটা নোটিশ দেখেছিলাম এটা বোধহয় বেড়ে 5000 টাকা হয়ে গেছে। যদি সেটা 5000 টাকা হয়ে যায় তাহলে তোমরা কিন্তু অবশ্যই 5000 টাকা পাবে। এখন কতদিন ইন্টারভ্যালে তোমরা এই 5000 টাকা পাবে, বিষয়টা হচ্ছে এটা আসলে সিস্টেম প্রতি সেমিস্টারে একবার করে উপবৃত্তি পাবে, কিন্তু বাস্তবের নিরিখে দেখা যায় যে এই 5000 টাকা তোমরা উপবৃত্তি পাবে, এই 5000 টাকা কিন্তু তোমরা সময় মতো পাবে না। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই সেমিস্টারের উপবৃত্তি পরের সেমিস্টারে, এমনও হতে পারে 2 সেমিস্টারের উপবৃত্তি তুমি 1 সেমিস্টারে পেলে, এরকমও হতে পারে, অস্বাভাবিক কিছু না। সুতরাং এই উপবৃত্তির আশায় বসে থাকা যাবে না, মানে উপবৃত্তি পাবে ঠিক আছে, বাট কবে পাবে এইটার কোনো ঠিক নেই। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন এছাড়াও যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো কিন্তু আমাকে জানাতে পারো। যেরকম এই যে প্রশ্নগুলো আমরা তৈরি করেছি এই প্রশ্নগুলো কিন্তু আসলে আমার নিজের কোনো প্রশ্ন না, এই প্রশ্নগুলো তোমরাই জানতে চেয়েছিলে যে এই কাজগুলো আসলে কিভাবে করতে হবে, যার কারণে আমি এগুলো প্রশ্ন আকারে সাজিয়ে একটি ভিডিও তৈরি করে দিয়েছি। আমি মানে যেহেতু অনেকে এখনো গ্রামের প্রান্তিক পর্যায়ে আছো, অনেকে সঠিক তথ্যগুলো জানো না, তো যার কারণে হয় তোমরা হেল্পলেস হয়ে আসলে কমেন্ট গুলো করো। তো আমরা চেষ্টা করছি তোমাদের যারা গ্রামের প্রান্তিক পর্যায়ে আছো বা এই সমস্ত সঠিক তথ্যগুলো জানো না সেই সমস্ত সঠিক তথ্যের একটা সিরিজ তৈরি করার জন্য, যার কারণে কিন্তু আমরা আসলে এই ভিডিওগুলো তৈরি করে তোমাদের হেল্প করার চেষ্টা করছি। সুতরাং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা নিয়ে আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি।